আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইউসিপির যে আর্টিকেলগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 5টি আর্টিকেল নিয়ে কথা বলেছি। আজকে আর্টিকেল নাম্বার 6 নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এতদিন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে ভিডিও, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন, আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আর্টিকেল 6 নিয়ে কথা বলবো। সরাসরি আলোচনায় শুরু করি। আর্টিকেল 6 হচ্ছে অ্যাভেলেবিলিটি, এক্সপায়ারি ডেট এবং প্লেস ফর প্রেজেন্টেশন নিয়ে। এই ভিডিওগুলো যারা সিডিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য কাজে আসবে, এবং যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের ফরেন ট্রেড পার্টে এগুলো কাজে লাগবে। আমাদের যে ইউসিপির আর্টিকেলগুলো নিয়ে আলোচনার যে ধারাবাহিক আলোচনা ছিল, প্রেজেন্টেশন ছিল, তার মধ্যে আমরা 5টা আর্টিকেল শেষ করেছি ইতিমধ্যে। আজকে আর্টিকেল 6 নিয়ে কথা বলবো। আর্টিকেল 6-এ বেসিক্যালি যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, এক্সপায়ারি ডেট এবং প্লেস ফর প্রেজেন্টেশন। এখন আমি আজকে সরাসরি আর্টিকেলটা নিয়েই আলোচনা করব না, তার আগে অ্যাভেলেবিলিটি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আপনারা যারা সিডিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন আপনারা জানেন যে অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু সিডিসিএস পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন আসে, এবং এই ইউসিপির যে আর্টিকেলগুলোর মধ্যে যে কয়েকটা আর্টিকেল একটু কমপ্লেক্স এবং এখানে বেশ কিছু রিলেশন জড়িত, তার মধ্যে এই অ্যাভেলেবিলিটিটা আসলে একটা অন্যতম কম্পোনেন্ট। আমরা এজন্য আজকে শুধুমাত্র অ্যাভেলেবিলিটি নিয়েই আমরা কথা বলবো কিছুক্ষণ, এবং এই আর্টিকেলটির আলোচনা কিন্তু অনেক বড় হবে, আমি প্রথমে বলে নিচ্ছি। তো আমার কাছে অনেকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন ভিডিওগুলো বেশি বড় না করতে, এজন্য আমি চেষ্টা করব যে দ্রুত শেষ করার জন্য। তার মধ্যেও যদি শেষ না হয় আমরা ভিডিওটি মানে পজ দিয়ে না, ঠিক ভিডিওটি শেষ করে নিব এবং পরে আরেকটি ভিডিওতে পরের প্রেজেন্টেশনে আমরা আরো একটু বিস্তারিত কথা বলবো। তো আর্টিকেল 6 যেটা আপনারা যদি পড়তে চান একটু পজ দিয়ে আর্টিকেল 6টা পড়ে নেবেন। আমি পড়তে গিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমি আসলে পুরো আর্টিকেল নিয়ে আজকে কথা বলবো না, আমরা শুধু কথা বলবো অ্যাভেলেবিলিটি নিয়ে। এই আর্টিকেল 6-এ কিন্তু কয়েকটা বিষয়ে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি কি। অ্যাভেলেবিলিটি হচ্ছে কি দ্য এডিশনাল কাউন্টার ফর বেনিফিশিয়ারি টু গেট মানি আদার দেন দ্য ইস্যুইং ব্যাংক। অর্থাৎ আপনি জানেন যে একটা এলসি যখন ইস্যু হয়, এলসি মানে হচ্ছে ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে একটা আন্ডারটেকিং দেয়। সেটা হচ্ছে একটা পেমেন্ট গ্যারান্টি বা একটা পেমেন্টের আন্ডারটেকিং ইন টার্মস অফ সে যদি এলসির কন্ডিশনগুলো ফুলফিল করে, অর্থাৎ এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি ডকুমেন্ট সেন্ড করে। এবং এই অ্যাভেলেবিলিটিটা আসলে বেসিক্যালি একটা মেথড অফ রিলিজিং মানি। আপনি যে বেনিফিশিয়ারিকে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে সেটা কোন পদ্ধতিতে পেমেন্ট করবে, কি সাইট না ডেফার্ড না অ্যাকসেপ্টেন্স না নেগোসিয়েশন। তো এগুলো নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। আর আর্টিকেল 6-এ আর যে বিষয়গুলো এখানে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং প্লেস ফর প্রেজেন্টেশন। তা আমরা যখন আর্টিকেল নিয়ে বিস্তারিত কথা বলবো এই দুটা নিয়ে আমরা তখনই কথা বলবো। আজকে অ্যাভেলেবিলিটি নিয়েই আলোচনা করব। আপনারা জানেন আমরা এলসিতে অ্যাভেলেবেল শব্দটি ব্যবহার করি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাভেলেবেল বাই, আর একটা হচ্ছে অ্যাভেলেবেল উইথ। আমরা এই অ্যাভেলেবেল বাই এবং অ্যাভেলেবেল উইথ বিশদভাবে আলোচনা করব। প্রথমে অ্যাভেলেবেল বাই নিয়ে কথা বলবো, একটা একটা করে আলোচনা করি। তো আমি প্রথমে একটা বিষয় উল্লেখ করেছি, আবার বলছি, সেটা হচ্ছে এই অ্যাভেলেবেল উইথ এবং অ্যাভেলেবেল বাই নিয়ে, অর্থাৎ এই দুটির ব্যবহার এবং এই দুটির সাথে অনারের নেগোসিয়েশনের রিলেশন, তারপর বিভিন্ন ব্যাংকের রিলেশন, ড্রাফটের রিলেশন, আমরা বিভিন্ন রকম রিলেশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করব। এই রিলেশনগুলো আপনি যত বেশি মনে রাখতে পারবেন আপনার কিন্তু পরীক্ষায় আনসার করাটা আপনার জন্য তত সহজ হবে। আমরা প্রথমে অ্যাভেলেবেল বাই নিয়ে কথা বলি। অ্যাভেলেবেল বাই কি বলছে দেখেন এখানে, অ্যাভেলেবেল বাই ইজ দ্য সিগনিফাইজ দ্য মিন বাই হুইচ এ ক্রেডিট ইজ অ্যাভেলেবেল ফর পেমেন্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অ্যাভেলেবেল বাইতে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা পেমেন্টের একটা মিনস, অর্থাৎ কিভাবে পেমেন্টটা হচ্ছে, ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে ঠিক কোন পদ্ধতিতে পেমেন্টটা করবে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে। ইট মিনস দ্য ওয়ে অফ রিসিভিং পেমেন্ট বাই বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারি কোন পদ্ধতিতে কিভাবে পেমেন্টটা পাবে অ্যাপ্লিকেন্টের ইস্যুইং ব্যাংকের কাছ থেকে, সেই সম্পর্কে অ্যাভেলেবেল বাইয়ের মধ্যে উল্লেখ করা থাকে।
কি বলা হচ্ছে দেখেন, যদি অ্যাভেলেবিলিটিকে আপনি একটা বিল্ডিং এর সাথে তুলনা করেন, আর অ্যাভেলেবল বাই হচ্ছে এটা একটা ফাউন্ডেশন। আচ্ছা, আর্টিকেল 6, এই ইউসিপির আর্টিকেল যে 6, এখানে এই অ্যাভেলেবল বাই এবং অ্যাভেলেবল উইথ এর মধ্যে একটা রিলেশন তৈরি করা হয়েছে আর্টিকেল 6 এ। আমরা সেটা আর একটু পরে আরো বিস্তারিত কথা বলবো। এখন যে ইউসিপি 600 কিন্তু অ্যাভেলেবেল, আমরা যেহেতু অ্যাভেলেবেল বাই নিয়ে কথা বলছি, অ্যাভেলেবেল বাই অথবা অ্যাভেলেবেল উইথ, এটা নিয়ে কিন্তু আসলে কোনো স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই। আপনারা জানেন যে ইউসিপির যে দুটো আর্টিকেল আছে, আর্টিকেল 2 এবং 3, এই আর্টিকেলগুলোতে কিন্তু বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন ডেফিনেশন নিয়ে কথা বলা আছে, বাট কোথাও কিন্তু অ্যাভেলেবেল বাই বা অ্যাভেলেবেল উইথ নিয়ে কিন্তু কোনো কথা নেই। কিন্তু আপনি যদি ভালো করে ইউসিপির আর্টিকেলগুলো পড়েন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন আর্টিকেলগুলোতে কিন্তু অনেক রেফারেন্স পাবেন, যেখান থেকে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় বিভিন্ন সংজ্ঞা বা তার কার্যকরণ কিভাবে কাজ করে এগুলোর কিন্তু আপনি বের করতে পারবেন। ঠিক আমরা আলোচনা করি, দেখি অ্যাভেলেবেল বাই নিয়ে এখানে কি বলা হচ্ছে ইউসিপিতে। আপনি যখন আর্টিকেল 6B দেখবেন, আর্টিকেল 6 এর বিতে যেটা বলা আছে, আমি আগের পেজে এসে আমার আর্টিকেলগুলো ছিল, আপনারা পজ দিয়ে একটু পড়ে নেবেন। আর্টিকেল 6 এর বিতে যেটা বলা আছে, এ ক্রেডিট মাস্ট স্টেটেড হোয়ার ইট ইজ অ্যাভেলেবল বাই বলে আসলে বলা হচ্ছে যে সাইট পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স অর নেগোসিয়েশন। অর্থাৎ ইউসিপি আর্টিকেল 6 এর বিতে কিন্তু অ্যাভেলেবল বাই এর সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যখন একটা এলসি করবেন, আপনি অ্যাভেলেবল বাইতে কি ব্যবহার করবেন, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে একটা ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট করবে, সেই পদ্ধতিগুলো কিন্তু উল্লেখ করা আছে। যেমন পদ্ধতিগুলো কি কি আপনারা জানেন, সাইট পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স আর হচ্ছে নেগোসিয়েশন। আর এই তিনটাকে একসাথে, সাইট পেমেন্ট বা ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্সকে একসাথে অনার বলা হয়। আপনারা যখন দেখবেন যে অনার করা বা নেগোসিয়েশন করা, তাহলে কিন্তু আপনি বুঝে নিচ্ছেন যে আপনার এই পদ্ধতিতে অনার করা একটা পেমেন্টের পদ্ধতি, নেগোসিয়েশন করা একটা পেমেন্টের পদ্ধতি, আর অনারের মধ্যে এই তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতির উল্লেখ করা আছে। অর্থাৎ ইউসিপি 600 এ আপনাকে কিন্তু অ্যাভেলেবল বাই বলতে আপনি কোন কোন পদ্ধতিকে বুঝাবেন সেটা উল্লেখ করা আছে, এই যে চারটা পদ্ধতি। আচ্ছা, ব্যাংক অব্লিগেশন আন্ডার ইউসিপি 600 যে অনার অথবা নেগোসিয়েশন, আর অনার মানে হচ্ছে এই তিনটাকে একসাথে অনার বলা হচ্ছে। আবার অনেক জায়গায় আপনি এই যে সাইট পেমেন্টটাকে শুধু সাইট কিংবা বাই পেমেন্ট এভাবে দেখবেন। আপনারা যেভাবে দেখেন না কেন, সাইট পেমেন্ট, বাই পেমেন্ট বা শুধু সাইট যেভাবে উল্লেখ থাকুক না কেন, আপনি ধরে নেবেন এটা আসলে সাইট পেমেন্টের কথাই বলা হচ্ছে। এখন আমরা দেখি যে অ্যাভেলেবল বাই এবং টেনরের মধ্যে সম্পর্কটা কি। আমার যখন ক্রেডিটে, আমি যখন এই যে চারটা পদ্ধতির কথা বললাম, চারটা পদ্ধতি যখন আমি বলবো, এই পদ্ধতিগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছি, এই পদ্ধতিগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন এলসির আসলে টেনরটা কি। টেনর মানে কি, এলসিটা কি, আপনি কি সাইট না ইউজেন্স। আপনারা জানেন সাইট এলসি কি, ইউজেন্স এলসি কি। আমার আগের কিছু এলসির ক্লাসিফিকেশনের ভিডিও আছে, প্রয়োজন হলে একটু দেখে নেবেন। তা আপনি যখন এলসিতে বাই পেমেন্ট বলবেন, অ্যাভেলেবল বাই পেমেন্ট, তাহলে আপনার অবশ্যই এলসিটা হবে সাইট এলসি। এটা কখনোই ইউজেন্স এলসিতে আপনি বাই পেমেন্ট উল্লেখ করতে পারবেন না। অথবা যদি অন্যভাবে বলেন, যদি এলসি বাই পেমেন্ট হয়, তাহলে এলসিটা অবশ্যই এটা একটা সাইট এলসি হবে, এটা কখনোই ইউজেন্স এলসি হবে না। আবার আপনি যখন বাই নেগোসিয়েশন ব্যবহার করবেন, এটা কিন্তু সাইটও হতে পারে, ইউজেন্সও হতে পারে। আর যদি আপনি বাই ডেফার্ড পেমেন্ট ইউজ করেন, তাহলে এটা কখনোই সাইট হবে না, এটা শুধুমাত্র ইউজেন্স এলসি হবে। আর যদি বাই অ্যাকসেপ্টেন্স হয়, এটা কখনোই সাইট এলসি হবে না, এটা শুধুমাত্র ইউজেন্স এলসি হবে। আর্টিকেল 2তে কিন্তু এই যে আমি যে একটা রিলেশন তৈরি করলাম, এই রিলেশনটার উৎস হচ্ছে আর্টিকেল 2। আর্টিকেল 2 যখন আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন আর্টিকেল 2তে কি বলা হচ্ছে, যে এই অ্যাভেলেবল বাই এর সাথে টেনরের সম্পর্কগুলো উল্লেখ করা আছে। যেমন আর্টিকেল 2 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, ইফ ক্রেডিট স্টেট অ্যাভেলেবল বাই পেমেন্ট যদি হয়, এটা অবশ্যই সাইট হবে, এটা কখনোই ইউজেন্স হতে পারবে না বাই ইটস নেচার। যদি ক্রেডিট বলা থাকে যে বাই ডেফার্ড পেমেন্ট, এটা অবশ্যই ইউজেন্স হবে, কখনোই এটা সাইট হতে পারবে না। যদি বলা হয় ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স, অবশ্যই এটা ইউজেন্স এলসি হবে, কখনো এটা সাইট এলসি হতে পারবে না। আর যদি বলা হয় যে ক্রেডিট স্টেটেড অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন, সেক্ষেত্রে আসলে ইউসিপিতে স্পেসিফিক্যালি এটা সাইট হবে না, ডেফার্ড হবে, সেটা কোনো ইন্ডিকেশন নাই। কিন্তু আপনি এই দুটাকে আপনি কিন্তু একটা রিলেশন বিল্ড আপ করতে পারেন, সেটা হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবিলিটি এবং টেনরের মধ্যে ইউসিপি 600 যে রিলেশন আছে, সেই রিলেশন থেকে আপনি কিন্তু নেগোসিয়েশনটাকে, আপনি যেহেতু রেস্ট্রিক্টেড করা নাই, তার মানে আপনি বুঝতে পারবেন যে নেগোসিয়েশন এটা সাইটেও হতে পারে, ইউজেন্সেও হতে পারে।
এটা আমি কিভাবে বুঝলাম? আপনি যখন ইউসিপির আর্টিকেল 2 পড়বেন, যে রেফারেন্স পাবেন আর্টিকেল 2 এর নেগোসিয়েশন ডেফিনিশন যখন পড়বেন, তাহলে কিন্তু আপনি ডেফিনিশন থেকেই এই বাই নেগোসিয়েশন যেটা পেমেন্ট মেথড, এই মেথডের সাথে টেনরের যে উভয় প্রকার টেনরের সম্পর্ক আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। যেমন আর্টিকেল 2 তে নেগোসিয়েশন সম্পর্কে কি বলা হচ্ছে? নেগোসিয়েশন মিন্স দ্য পারচেস বাই দ্য নমিনেটেড ব্যাংক অফ ড্রাফট, অর্থাৎ নমিনেটেড ব্যাংক যখন ড্রাফট পারচেস করে, এবং এই ড্রাফটটা কখন সে পারচেস করতে পারবে? ড্রন অন এ ব্যাংক আদার দ্যান নমিনেটেড ব্যাংক, অর্থাৎ নমিনেটেড ব্যাংক একটা ড্রাফটকে যখন পারচেস করে, এবং অবশ্যই সেই ড্রাফটটার শর্ত হচ্ছে সেই ড্রাফটটা নমিনেটেড ব্যাংকের উপর ড্রন অন হতে পারবে না, আদার দ্যান নমিনেটেড ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক পারচেস করছে সে ছাড়া অন্য কোনো ব্যাংকের উপর ড্রন অন হতে হবে, এটা একটা বলা হচ্ছে। আবার যদি সে পারচেস করে, কি পারচেস করে? ডকুমেন্ট আন্ডার এ কমপ্লেইন প্রেজেন্টেশন, অর্থাৎ বেনিফিশিয়ারি যে প্রেজেন্টেশনটা সে দিবে, ব্যাংকে জমা করবে, সেই ডকুমেন্টটা যদি কমপ্লাইন হয়, অর্থাৎ এলসি টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী হয়, সেক্ষেত্রে সে কিন্তু এই ডকুমেন্টও পারচেস করতে পারবে। আচ্ছা, নমিনেটেড ব্যাংক তাহলে দুইটা কাজ করতে পারলো, সে হচ্ছে ড্রাফট পারচেস করতে পারবে অথবা ডকুমেন্ট কমপ্লাইন্ট একটা ডকুমেন্ট পারচেস করতে পারবে। এবং এই যে পারচেস করলো, পারচেস করে আসলে কি করবে? সে বেনিফিশিয়ারিকে একটা সে পেমেন্ট করবে বা ফাইন্যান্স করবে বা আর্থিক সে একটা ফেসিলিটি দিবে। এটা কিভাবে হবে? বাই অ্যাডভান্সিং, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করা যেটা বলে, অথবা এগ্রিং টু অ্যাডভান্স ফান্ড, অর্থাৎ অথবা সে রাজি হলো যে কোনো সময় আগে অ্যাডভান্স সে পেমেন্ট করবে। অ্যাডভান্স বলতে কি বোঝায়? যখন রিইম্বার্সের যে কোনো সময় আগে প্রয়োজন অনুযায়ী বেনিফিশিয়ারি তার কাছ থেকে পেমেন্ট পাওয়া বা ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়া, সেটা হচ্ছে অ্যাডভান্সিং বা অ্যাডভান্স করার জন্য সে এগ্রি করা। টু দ্য, কাকে এগ্রি করছে? টু দ্য বেনিফিশিয়ারি অন অর বিফোর দ্য ব্যাংকিং ডে অন হুইচ রিইম্বার্সমেন্ট ইন ডিউ টু দ্য নমিনেটেড ব্যাংক, অর্থাৎ নমিনেটেড ব্যাংক যখন সে এই যে পারচেস করছে একটা ড্রাফট অথবা ডকুমেন্ট, এবং পারচেস করে সে তাকে অ্যাডভান্স দিচ্ছে বা অ্যাডভান্স দেওয়ার জন্য সে রাজি হলো, এবং সে রাজি হওয়াটা কখন, মানে কখন সে দিতে পারবে? ইস্যুইং ব্যাংকের কাছ থেকে সে পেমেন্ট পাওয়ার আগের যে কোনো সময় সে বেনিফিশিয়ারিকে এই সে অ্যাডভান্সটা সে দিতে পারবে। তাহলে আপনি এখানে একটা রিলেশন দেখতে পাবেন, সেটা কি দেখেন, কি বলা হচ্ছে দেখেন, নমিনেটেড ব্যাংক ক্যান মেক পেমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি বাট purchasing the compliant document presented by the beneficiary till issuing bank reimburse. So in both case site and users nominated bank can negotiate the document till reimbursement, অর্থাৎ সে একটা হচ্ছে সে সাথে সাথে অ্যাডভান্স করে দিল, আর একটা অ্যাডভান্স করার জন্য সে রাজি হলো, পরে যে কোনো সময় এই রিইম্বার্সমেন্টের আগের যে কোনো সময় সে কিন্তু অ্যাডভান্স করার জন্য সে রাজি হলো। অর্থাৎ এখানে একটা ঘটনা ঘটলো সাথে সাথে, আর একটা ঘটনা ঘটলো একটা ডেফার্ট ইউজেন্স একটা পরবর্তীতে। তো এ থেকে আপনি কিন্তু একটা রিলেশন তৈরি করতে পারেন, সেটা হচ্ছে বাই নেগোসিয়েশন যখন থাকবে তখন এই বাই নেগোসিয়েশনটা আপনি সাইটেলসির ক্ষেত্রেও ইউজ করতে পারবেন, ইউজেন্সির ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যখন আপনি ইউজেন্সিলসি করবেন, ইউজেন্সিলসিতে অ্যাভেলেবেল বাই আপনি তিনটা ভাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ তিন ধরনের অ্যাভেলেবেল বাই আপনি ব্যবহার করতে পারেন ফর দ্য ইউজেন্সিলসি। সেটা কি? বাই নেগোসিয়েশন, বাই ডেফার্ড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স। আর যদি সাইটেলসি হয় আপনি অবশ্যই অ্যাভেলেবেল বাই ব্যবহার করতে পারবেন শুধু দুইটা ওয়ে, একটা হচ্ছে বাই নেগোসিয়েশন এবং বাই পেমেন্ট। এগুলো কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসে, যে অনেকগুলো ট্রু ফলসের বা সঠিক উত্তরটা যাচাই করে, সেক্ষেত্রে অনেক লম্বা সেন্টেন্স এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, যে এই যে অ্যাভেলেবেল উইথ এবং বাইয়ের মধ্যে সম্পর্ক, ড্রাফটের মধ্যে সম্পর্ক, পারচেসের সাথে সম্পর্কগুলো এমনভাবে উল্লেখ করে, আসলে সবগুলো আনসারই মনে হয় যেন সঠিক। তো আপনারা মনোযোগ দিয়ে এই জিনিসগুলো মনে রাখবেন, যে কখন অ্যাভেলেবেল ইউজেন্সিলসির ক্ষেত্রে কোন কোন মেথড বা পদ্ধতি ব্যবহার করবেন, সাইটেলসির ক্ষেত্রে কোনটা, এগুলো কিন্তু মনে রাখবেন। এখন আমরা অ্যাভেলেবেল উইথ নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা অ্যাভেলেবেল বাই নিয়ে কথা বললাম, এখন উইথ নিয়ে কথা বলবো। অ্যাভেলেবেল উইথ সিগনিফাই দ্য প্লেস হোয়ার দ্য ডকুমেন্ট মে বি প্রেজেন্টেড আন্ডার ক্রেডিট, অর্থাৎ আপনার যখন একটা এলসি ইস্যু হয়, বেনিফিশিয়ারির অন্যতম বা প্রধান দায়িত্ব হচ্ছে বা একমাত্র দায়িত্ব হচ্ছে সে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন করা। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন না ঠিক, সে প্রেজেন্টেশন করা, ডকুমেন্ট প্রেজেন্ট করা, এবং ডকুমেন্টটা প্রেজেন্ট করার পর নমিনেটেড ব্যাংকের কাছে বা ইস্যুইং ব্যাংকের কাছে সে বা কনফার্মিং ব্যাংকের কাছে সে প্রেজেন্ট করতে পারে। তারপরে কি কি স্টেপ সেটা অন্য আলোচনা। এখন আমার অ্যাভেলেবল উইথ দিয়ে আমি আসলে কি বুঝাই? অ্যাভেলেবল উইথ আসলে হচ্ছে একটা প্লেস। অ্যাভেলেবল উইথে আমি একটা প্লেস উল্লেখ করে দিই যেখানে আসলে ডকুমেন্ট প্রেজেন্ট করার জায়গাটা আমি নির্ধারিত করে দিই বেনিফিশিয়ারিকে।
আগের মতো ইউসিবি 600 হ্যাজ নো ডেফিনিশন ফর অ্যাভেলেবল উইথ বাট ইট হ্যাজ সাম রেফারেন্স। অর্থাৎ আমি যদি বিভিন্ন আর্টিকেলগুলো একটু পড়ি তাহলে কিন্তু আসলে অ্যাভেলেবল উইথ বলতে আমি যে প্লেসটাকে বোঝাচ্ছি, সে কোন কোন প্লেসে সে ডকুমেন্ট প্লেস করতে পারবে, ডকুমেন্ট জমা দিতে পারবে, সেটা কিন্তু সরাসরি বলা না থাকলেও বিভিন্ন আর্টিকেল থেকে আমরা কিন্তু সেটা নিতে পারি। যেমন আর্টিকেল 7 এতে কি বলা হচ্ছে, প্রোভাইডেড দ্যাট দ্য স্টিপুলেটেড ডকুমেন্ট আর প্রেজেন্টেড টু দ্য নমিনেটেড ব্যাংক অর টু দ্য ইস্যুইং ব্যাংক। আর্টিকেল 8 এ বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট দ্য স্টিপুলেটেড ডকুমেন্ট আর প্রেজেন্টেড টু দ্য কনফারিং ব্যাংক অর টু এনি আদার নমিনেটেড ব্যাংক। আর্টিকেল 15 এতে কি বলা হচ্ছে, when a issuing bank determines that a presentation is complying। আর্টিকেল 15b তে বলা হচ্ছে when a conferring bank determines that a presentation is complying। 15c তে বলা হচ্ছে when a nominated bank determines that a presentation is complying। আর্টিকেল 14 এর a তে বলা হচ্ছে a nominated bank acting on its nomination, a conferring bank if any, and the issuing bank must examine a presentation to determine। অর্থাৎ এই যে আর্টিকেলগুলো আপনি যদি সবগুলো পড়ে আপনি এগুলোকে এক জায়গায় আনেন তাহলে দেখবেন আসলে there are 3 places where the beneficiary can present the document for payment। অর্থাৎ পেমেন্ট পাওয়ার জন্য বেনিফিশিয়ারি এই তিনটা জায়গায় সে ডকুমেন্টকে সে জমা দিতে পারবে। সেটা কি কি? ইস্যুইং ব্যাংক, কনফারিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক। আচ্ছা, আমি এখন আপনি আর্টিকেল 2 তে যদি কনসিডার করেন সেখানে কি বলা হচ্ছে, কনফার্মেশন মিনস এ ডেফিনিট আন্ডারটেকিং টু of the conferring bank in addition to that of the issuing bank to honor or negotiate a complaint presentation। এবং আর্টিকেল 7 এর কি বলা হচ্ছে, the issuing bank must honor। তাহলে এখানে এই দুইটা আর্টিকেল থেকে আপনি যদি দেখেন, আমি আগের স্লাইডে যে আলোচনা করেছিলাম সেখানে আমি তিনটা প্লেস উল্লেখ করেছি, একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, একটা হচ্ছে কনফারিং ব্যাংক আর একটা হচ্ছে নমিনেটেড ব্যাংক। এখন বেনিফিশিয়ারি কোথায় ডকুমেন্টটা জমা করবে এটা নিয়ে কিন্তু আপনার আর্টিকেল 6 বিস্তারিত জানিয়ে দিয়েছে, আমরা সেটা পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে আমার যে তিনটা প্লেস, এই ইস্যুইং ব্যাংক, কনফারিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক, এই প্লেসগুলোর মধ্যে আসলে কোন প্লেসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কিংবা আমি যদি সহজভাবে বলি যেখানে কোন ব্যাংকগুলো অর্থাৎ প্লেস, যে প্লেসে যে ব্যাংকের কথা বলা হচ্ছে, কে আসলে প্রিন্সিপাল অব্লিগেটর, এটা যদি আমি জানতে চাই তাহলে একটু এখানে দেখেন আর্টিকেল 2 এবং 7 এতে যে ব্যাংকগুলোর কথা এখানে বলা হচ্ছে, মাস্ট শব্দ দিয়ে এমফাসাইজ করা হচ্ছে ইস্যুইং ব্যাংককে, আর এখানে কনফারিং ব্যাংকের এখানে বলা হচ্ছে ডেফিনিট আন্ডারটেকিং। কনফারিং ব্যাংক যে কনফার্মেশন দেয় এটা একটা ডেফিনিট আন্ডারটেকিং বলে, কিন্তু এখানে তাকেও একটা অব্লিগেটর হিসেবে এখানে এমফাসাইজ করা হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন খুব সহজেই যে কয়েকটা প্লেসে বেনিফিশিয়ারি তার ডকুমেন্ট জমা করতে পারবে তার মধ্যে ইস্যুইং ব্যাংক এবং কনফারিং ব্যাংক এই দুটো হচ্ছে আসলে প্রিন্সিপাল অব্লিগেটর। আচ্ছা, কি বলা হয় দেখেন, নমিনেটেড ব্যাংক উইল অ্যাক্ট এজ এ ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য ইস্যুইং ব্যাংক অ্যান্ড বেনিফিশিয়ারি। তাহলে এই যে তিনটা ব্যাংকের মধ্যে নমিনেটেড ব্যাংক প্রিন্সিপাল অব্লিগেটর হলো না, তাহলে এর দায়িত্ব কি? আসলে নমিনেটেড ব্যাংক হচ্ছে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি। ট্রাস্টেড কেন বলা হচ্ছে? কারণ এই নমিনেটেড ব্যাংকটা আসলে নমিনেটেড করছে হচ্ছে ইস্যুইং ব্যাংক। অবশ্যই ইস্যুইং ব্যাংকের সাথে তার একটা সম্পর্ক আছে, ট্রাস্টেড রিলেশন আছে বলে সে তাকে নমিনেশন দিচ্ছে যে আমার পরিবর্তে তুমি ডকুমেন্টটা জমা নাও এবং আমার পরিবর্তে তুমি নমিনেটেড ব্যাংক হিসেবে তুমি অ্যাক্ট করো, তুমি নেগোসিয়েশন করো। তো তাহলে একজন ইস্যুইং ব্যাংক কখন একটা ব্যাংককে অন্য আরেকটা ব্যাংকে দায়িত্ব দেয়, অবশ্যই তার সাথে একটা ট্রাস্টেড রিলেশনশিপ থাকে বলেই সে এটা করে। এজন্য বলা হয় যে নমিনেটেড ব্যাংক আসলে একটা ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে যে ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারির মধ্যে। তো এই জিনিসগুলো কিভাবে সে ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি হয় এটা আমরা একটু সামনে কথা বলবো। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে আসলে নমিনেটেড ব্যাংককে, হু ইজ দ্য নমিনেটেড ব্যাংক। আমার আনসার কিন্তু আমরা পেয়ে যাই যখন আমরা এলসি দেখি, এলসির ফুল 41A তে কিন্তু আমি অ্যাভেলেবেল উইথ এবং অ্যাভেলেবেল বাই স্পেসিফিক্যালি উল্লেখ করে দিই। এখন আমি এখানে অ্যাভেলেবেল উইথ এর পরে যে ব্যাংকের নাম উল্লেখ করি সেই আসলে হচ্ছে নমিনেটেড ব্যাংক। এখন আর্টিকেল 2 তে নমিনেটেড ব্যাংক সম্পর্কে কিন্তু বলা আছে যে নমিনেটেড ব্যাংক মিন্স দ্য ব্যাংক উইথ হুইচ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল অর এনি ব্যাংক ইন দ্য কেস অফ এ ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক। অর্থাৎ আপনি অ্যাভেলেবল উইথের পরে যে ব্যাংকের কথা উল্লেখ করবেন সেখানে কিন্তু আপনি সেই ব্যাংকটাই আসলে নমিনেটেড ব্যাংক। এখন সেখানে আপনি কোন একটা ব্যাংকের স্পেসিফিক ব্রাঞ্চ উল্লেখ করে দিতে পারেন, সে সিটি ব্যাংক ওয়াশিংটন ব্রাঞ্চ বা ব্যাংক অফ চায়না
বেইজিং ব্রাঞ্চ, আপনি তাইলে কিন্তু একটা স্পেসিফিক নির্দিষ্ট করে দিলেন। অথবা আপনি বলতে পারেন যে এনি ব্রাঞ্চ অফ ব্যাংক অফ চায়না ইন চায়না, অর্থাৎ চায়নার সারা চায়নার যে কোনো ব্যাংক অফ চায়নার যে কোনো ব্রাঞ্চকে আপনি নমিনেটেড ব্যাংক হিসেবে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এনি ব্যাংক ইন চায়না বলতে পারেন, সেক্ষেত্রে চায়নার যে কোনো ব্যাংক, বা এনি ব্যাংক ইন ইউএসএ বললে আপনি ইউএসএর যে কোনো ব্যাংকের যে কোনো শাখা আপনি আসলে নমিনেশন দিলেন তাকে অ্যাক্ট করার জন্য এজ এ নমিনেটেড ব্যাংক। আর যদি আপনি এখানে শুধু এনি ব্যাংক দেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চকেই কিন্তু আপনি আসলে ফ্রিলি তাকে আপনি সুযোগ করে দিলেন যে নমিনেটেড ব্যাংক হিসেবে অ্যাক্ট করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নমিনেটেড ব্যাংক আসলে দুই রকমের, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে ফ্রিলি অ্যাভেলেবেল। কখন রেস্ট্রিক্টেড? যখন আমি স্পেসিফিক্যালি একটা ব্যাংক, একটা ব্রাঞ্চ বা একটা লোকেশন, আমি যদি বলি যে ব্যাংক অফ চায়না বেইজিং, অর্থাৎ বেইজিং এর মধ্যে ব্যাংক অফ চায়না যে কটা শাখা আছে সে কটা শাখা। ব্যাংক অফ চায়না আমি স্পেসিফিক্যালি একটা ব্রাঞ্চের নাম যদি বলে দিই যে বেইজিং ব্রাঞ্চ, আর স্ট্রিট ওয়ান পার্ক স্ট্রিট ব্রাঞ্চ, সে এসসিবি ওয়াশিংটন মেইন ব্রাঞ্চ, বা ডাচ বাংলা ব্যাংক লোকাল অফিস, এই ধরনের ব্যাংক অফ বারোদা দিল্লি ব্রাঞ্চ আমি স্পেসিফিক করে দিলে সে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেল। আর যদি আমি এনি ব্যাংক দিই তাহলে কিন্তু সে আসলে এটা ফ্রিলি অ্যাভেলেবেল থাকলো। অর্থাৎ আপনি ফিল্ড 41 এতে আপনি যে কোনো একটা অপশন ইউজ করতে পারেন, অথবা রেস্ট্রিক্টেড করে দিতে পারেন, অথবা ফ্রিলি অ্যাভেলেবেল করে যে কোনো ব্রাঞ্চ ব্যাংককে, যে কোনো ব্রাঞ্চকে বা সকল ব্যাংকের সকল ব্রাঞ্চকে আপনি দিতে পারেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নমিনেটেড ব্যাংক আসলে প্রিন্সিপালি অব্লিগেটেড? আসলে প্রিন্সিপালি অব্লিগেটেড না। আচ্ছা, আর্টিকেল 12 এতে কি বলছে দেখেন, আনলেস এ নমিনেটেড ব্যাংক ইজ দ্য কনফারিং ব্যাংক, অর্থাৎ যদি এলসিটা কনফার্ম এলসি না হয়, অথবা এলসিতে কনফারিং ব্যাংকের কোনো ভূমিকার কথা বলা না হয়, বা কনফার্মেশন কোনো ব্যাপার না থাকে, তাহলে ওই এলসিতে যে নমিনেটেড ব্যাংকের কথা বলা হচ্ছে সে আসলে কি করতে পারবে? আর্টিকেল 12 এতে বিস্তারিত বলা হচ্ছে, ওই নমিনেটেড ব্যাংক যদি সে কনফারিং ব্যাংক না হয়, কনফারিং ব্যাংক বা কনফার্মেশন ছাড়া কোনো এলসির যে নমিনেটেড ব্যাংক, সেই ব্যাংক কি করতে পারবে? তাকে এলসি ইস্যুইং ব্যাংক কি অথরাইজেশন দিচ্ছে, বা তাকে কি ক্ষমতা দিচ্ছে যে an authorization to honor or negotiate does not impose any obligation on the nominated bank to honor or negotiate except when expressly agreed to by the nominated bank and so communicated to the beneficiary। অর্থাৎ তাকে আপনি অনার এবং নেগোশিয়েট করার সুযোগ দিলেন, কিন্তু অব্লিগেশন দিলেন না, অর্থাৎ তাকে বাধ্য করতে পারবেন না। অর্থাৎ এলসি ইস্যুইং ব্যাংক একটা নমিনেটেড ব্যাংক, সে যদি কনফারিং ব্যাংক না হয়, তাহলে তাকে অনার বা নেগোশিয়েট করার সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, বা তাকে ভূমিকা পালন করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, কিন্তু কখনোই সে কিন্তু তাকে বাধ্য করতে পারবে না। অর্থাৎ নমিনেটেড ব্যাংকে অনার বা নেগোশিয়েট করার ব্যাপারে এলসি ইস্যুইং বাধ্য করতে পারবে না, যদি না নমিনেটেড ব্যাংক এলসিতে অ্যাডভাইস করার সময় বেনিফিশিয়ারিকে আপনার নেগোসিয়েশন বা অনার করার জন্য সে যদি এক্সপ্রেসলি এগ্রিড করে না করে, তাহলে পারবে না। যদি সে আগেই এলসিতে অ্যাডভাইস করার সময় সে যদি বেনিফিশিয়ারির সাথে কোনো একটা চুক্তি করে রাখে, তাহলে কিন্তু তাকে তার সেই কনফার্মেশন অনার বা নেগোসিয়েশন করতে সে বাধ্য থাকবে। অর্থাৎ আমি সহজ কথা, ছোট কথা যেটা বলি সেটা হচ্ছে, একটা নমিনেটেড ব্যাংক সে এলসি অ্যাডভাইস করার সময় বেনিফিশিয়ারির সাথে যদি সে কোনো ধরনের এগ্রি মানে অর্থাৎ কোনো চুক্তি না করে, তাহলে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক ওই নমিনেটেড ব্যাংককে, সে যদি কনফারিং ব্যাংক না হয়, তাহলে সে অনার বা নেগোশিয়েট করার ব্যাপারে বাধ্য করতে পারবে না। কিন্তু সে যদি সেই নমিনেটেড ব্যাংক যদি কনফারিং ব্যাংক একই ব্যাংক হয়, তাহলে কিন্তু অন্য হিসাব। আচ্ছা, nominated bank has the authority to honor or negotiate but can't impose over nominated bank to the honor, যেটা বলছিলাম, যদি ডকুমেন্ট কমপ্লিট থাকলেও কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংকের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবে না, তুমি এটা অনার করো বা নেগোশিয়েট করো। সো নমিনেটেড ব্যাংক ইজ নট অব্লিগেটেড টু অনার অর নেগোসিয়েশন, তাহলে সে প্রিন্সিপালি অব্লিগেটেড না। কিন্তু অ্যাকসেপ্ট হয় এক্সপ্রেসলি অ্যাগ্রিড, অর্থাৎ সে অ্যাকসেপ্ট বলা হচ্ছে এই জন্য, সে যদি নিজ থেকে আগে থেকে বেনিফিশিয়ারির সাথে চুক্তি করে থাকে যে না, আমি তোমাকে কমপ্লেন ডকুমেন্টের এগেইনস্টে তোমাকে আমি অনার করব, নেগোশিয়েট করব, তাহলে কিন্তু সে এটা করতে বাধ্য। এটা কখন হয়? এখানে বলা হচ্ছে যে ইফ দ্য নমিনেটেড ব্যাংক এক্সপ্রেস টু এগ্রি ফর অনার or negotiate at the time of advise the credit in his forwarding schedule or any communication he is obligated to honor or negotiate, যেটা আমি এতক্ষণ বললাম, সে যদি আগে থেকেই
এলসিটি অ্যাডভাইস করার সময় যদি তার ফরওয়ার্ডিং শিডিউলে বা আর কোনো চুক্তির মাধ্যমে সে তার সাথে এগ্রি করে যে আমি তোমাকে নেগোসিয়েশন করব, তাহলে কিন্তু সে করতে বাধ্য। আচ্ছা, এরপর দেখেন 15C-তে নমিনেটেড ব্যাংক সম্পর্কে কি বলা হচ্ছে, হয় না নমিনেটেড ব্যাংক ডিটারমাইন দ্যাট এ প্রেজেন্টেশন ইজ কমপ্লাইন্ট অ্যান্ড অনার্স অর নেগোশিয়েট ইট মাস্ট ফরওয়ার্ড দ্য ডকুমেন্ট টু দ্য কনফার্মিং ব্যাংক অর ইস্যুইং ব্যাংক। মাস্ট ফরওয়ার্ড বলতে এখানে নমিনেটেড ব্যাংকের একটা মিনিমাম অ্যাকশন বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কমপ্লাইন ডকুমেন্ট যদি কমপ্লাইন থাকে, সে যদি বুঝতে পারে যে ডকুমেন্টটা ঠিক আছে, সে নেগোশিয়েট করুক বা না করুক, তারপরের দায়িত্ব হচ্ছে মাস্ট সে ডকুমেন্টটাকে এলসি ইস্যুইং ব্যাংকের বরাবর সে ফরওয়ার্ড করবে। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, অনেক বড় হয়ে গেল ভিডিওটি। এই শুধু অ্যাভেলেবিলিটি নিয়ে আমার আরেকটা ভিডিও সম্ভবত দিতে হবে, এটা এখনো শেষ হয়নি। আপনারা আশা করি সাথে থাকবেন এবং ভিডিওগুলো বড় হলেও কিন্তু দরকার হলে আপনারা কয়েকবারে টেনে টেনে শুনবেন, তারপরে কিন্তু ভিডিওগুলো মিস করবেন না। আজকের মতো শেষ করব। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি অন্যদের সাথে শেয়ার করবেন যারা অন্যরা উপকৃত হয়। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।